ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। আজকে আমরা আবার পুরনো দিনের সাধুদের কথায় ফিরে আসি। স্বামী প্রভানন্দজি মহারাজের সম্বন্ধে আমরা বলছিলাম। আগের দিন আমরা স্বামী প্রভানন্দজি মহারাজের ব্রেন স্ট্রোক হলো, তারপর তিনি আস্তে আস্তে নিজের ইচ্ছা শক্তি এবং ধীরে ধীরে ঠাকুরের কৃপায় আবার অনেকটাই আগের মতো হয়ে গেলেন, নর্মাল জীবনযাপন করতে শুরু করলেন। বেশ কয়েক জায়গায় দীক্ষাদি শুরু হলো, আবার নতুন করে দীক্ষাদি দিচ্ছেন। যত দিন যায় যেন আস্তে আস্তে মহারাজের পূর্বাবস্থা ফিরে আসছে। আমাদের খুব আনন্দ। রোজ আমার রুটিনের মধ্যেই মহারাজের পাঠ এবং অন্যান্য জায়গায় যাওয়া, দীক্ষাদি দেওয়ার জন্য এইগুলো চলতেই থাকে। বেশ রুটিন অনুযায়ী তার জীবনযাপন চলছে। শুধু আমাদের একটু মহারাজকে বেশি সময় রেস্ট দেওয়ার জন্য একটু জোর করতে হতো। সকালবেলা এবং বেশি ভোরবেলা উঠতে দিতাম না, বা এই ধরনের একটু ছিল। তারপরেই হঠাৎ শুরু হলো করোনার প্রকোপ। 2 বছর বেশ সুন্দর চলল। এই 2.5 বছর পর করোনার প্রকোপ শুরু হলো। মহারাজ গিয়েছিলেন শিলচর আশ্রমে দীক্ষা দিতে। সেখানে দীক্ষাদি ক্রিয়া সব সুন্দরভাবে হয়ে গেল। সেখান থেকে যখন ফেরা পালা, তখন থেকেই করোনার বেশ আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আমরা শিলচর থেকে বেলুড় মঠে ফিরলাম, তারপরেই লকডাউন শুরু হয়ে গেল। আর লকডাউন মানেই গৃহবন্দী, দীক্ষাদি সব বন্ধ। ধীরে ধীরে বেলুড় মঠ থেকে আর অন্য কোথাও যাওয়া যাবে না। এরপর দ্বিতীয় স্টেজ তখন বেলুড় মঠের মধ্যেও ঘোরাফেরা নিষিদ্ধ হলো। পূজনীয় মহারাজ তার নিজের ঘরের মধ্যেই বন্দি, আর সেখানের মধ্যে আমরা কয়েকজন সেবক। এমনকি ডাইনিং হলে খেতে যাওয়াও বন্ধ, আমাদের মন্দিরে যাওয়াও বন্ধ, সমস্ত বাইরে বেরোনোই নিষেধ। ওই ছোট্ট ঘরের মধ্যেই আমাদের জীবনযাপন সমস্ত। যাই হোক, তবু সেটাকে মেনে নিয়ে সুন্দরভাবেই চলছিল। একবার করে মহারাজ বলেন যে, দেখো চলো মন্দিরে চলো। আর মহারাজ, এখন মন্দিরে যাব কি করে? মন্দিরে যাওয়া তো বন্ধ। না, মন্দিরে যেতে হবে না, ঠাকুরের কাছে আছি এখানে, অথচ ঠাকুরকে দেখবো না, তা হয় নাকি? একটা সময় ঠিক করো, গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসবো। তখন আমরা ভোরের সকালবেলাতে গিয়ে ঠাকুরকে প্রণাম করেই চলে আসা হতো। তো এইভাবে চললো। আস্তে আস্তে একবার মহারাজের একটু জ্বর হলো, তারপর একটু ঠান্ডা লাগার মতো হলো। চেক আপ, যেমন রেগুলার চেক আপ ছিল, সেই রেগুলার চেক আপ বন্ধ হয়ে গেল। তখন আর আমাদের বাইরে যাওয়ার উপায় নেই, সেবা প্রতিষ্ঠানেও যাওয়া বন্ধ। কোনো ডাক্তারকে যে ডেকে নিয়ে এসে দেখানো হবে, সেটুকুও তখন বন্ধ। ব্লাড টেস্ট ইত্যাদি সবগুলি তখন করতে যাওয়া খুব বিপজ্জনক ছিল, যদি কন্টামিনেটেড হয়ে যায়। আবার তার মধ্যে সেই সময় বেশ কয়েকজনকার শরীর চলে গেল এই করোনাতেই। এই খবর পেয়ে তখন আরও আমাদের সাবধানতা বেড়ে গেল। যাই হোক, এর মধ্যেও আমাদের চলছিল। আমাদের 2জন ভাইস প্রেসিডেন্ট মহারাজ চলে গেলেন। এরপর মহারাজ
তার বুকে সর্দি বসলো, সেই জন্য করোনাটা একটু স্তিমিত হয়ে গেছে তখন। তারপর সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হলো। ডাক্তারবাবু বললেন যে নিউমোনিয়া। অ্যান্টিবায়োটিক্স চললো, তারপরে আবার ফিরে আসা হলো, একটুরই মধ্যে ভালো হলো। আবার কয়েকদিন পর আবার তার নিউমোনিয়া। আর সেই সময় যেহেতু আগের বারে সেই ব্রেন স্ট্রোক হয়েছিল, হয়তো ছোটো মতো স্ট্রোকের মাঝেই কোনো সময় হয়েছিল, ডাক্তারবাবু বলছেন, যেটা আমরা বুঝতে পারিনি। তো তার ব্রেন সেন্টারের কোনো একটা জায়গায় গণ্ডগোল হওয়ার জন্য মাঝে মাঝে খেতে খেতে ভীষণ লেগে যেত। অর্থাৎ খুব সামান্য কিছু জিনিস যদি লাংসে চলে যায়, সেখান থেকে আবার এই ধরনের নিউমোনিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তাতেই বোধহয় বেশি নিউমোনিয়ার মতন এরকম হয়েছিল। যদিও নিউমোনিয়ার ভ্যাকসিন সব নেওয়া ছিল, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া ছিল, তবুও তার এই বারে বারে একটা রেকারিং নিউমোনিয়া হতে শুরু করলো। আর আমরাও বারে বারে সেবা প্রতিষ্ঠান যাই, বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক্স ডোজ চলে, একটু ভালো হয়, আবার এমন হয়। তো মহারাজ বলছেন, তারপর একদিন তার একটু হঠাৎ দেখি জ্বর। আমাদের সব সময় মনিটরিং করা হতো, তার টেম্পারেচার, তার সুগার, তার প্রেশার এবং লাংস ফাংস এগুলো দেখা, এগুলো সব হতো। যেসব সাধু ডাক্তার আমাদের মঠেই ছিলেন, তারা এসে দেখতেন। তো একদিন দেখা যাচ্ছে যে মহারাজের আবার জ্বর বাড়ছে। মহারাজ বলে, মহারাজ একটু জ্বর জ্বর রয়েছে, দেখো সেবা প্রতিষ্ঠানে কিন্তু আমি যাব না, ডাক্তারখানায় আমাকে নিয়ে যাব না, যা হয় এখানে হোক। মহারাজ আর ডাক্তারখানায় যাবার ইচ্ছা নেই। কিন্তু জ্বর আস্তে আস্তে 100 থেকে 101 হয়ে গেল। আর এই রকম ভাব পরিস্থিতিতে কি কোথাও কিছু নেই, একটু কিছু বাড়াবাড়ি হয়ে গেলে সেটিকে সামলাবার কোনো জায়গা নেই। তাই জন্য মহারাজকে বললাম, মহারাজ জ্বরটা একটু বেশি দেখছি, তো সেবা প্রতিষ্ঠানকে আবার গেলে ভালো হয় মনে হচ্ছে। যদি কিছু বাড়াবাড়ি হয় রাত্রে, তখন ঠিক আছে দেখো। মহারাজের এই একটি গুণ দেখতাম, কখনো তিনি অবুঝ হয়ে একেবারে যে গোঁড়া হয়ে বসে আছেন, জেদ হয়ে না হবে না, এমনটি ছিল না। যখনই মহারাজকে আমরা আমাদের আরতি জানাতাম, বলতাম, তখন মহারাজ সেটিকে বুঝতেন, বুঝে তিনি আমাদের উপর ছেড়ে দিতেন বা রাজি হতেন। তারপরে মহারাজ বলেন যে হ্যাঁ ঠিক আছে দেখো। তারপরে তাহলে মহারাজ আমরা গাড়িকে বলি, জ্যাঁশ্রী মহারাজকে খবর দিলাম। তারপর গাড়িকে বলা হলো, অ্যাম্বুলেন্স এলো। তারপর আমরা সেবা প্রতিষ্ঠানে গিয়ে পৌঁছলাম। যেবার শেষবার, সেবারে যখন মহারাজ গিয়ে সেবা প্রতিষ্ঠানে ঢুকলেন, ভর্তি হলেন, হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানকার সেক্রেটারি মহারাজ বা অন্যান্য মহারাজেরা প্রত্যেকে মহারাজ আসেন। তো মহারাজ যখন অ্যাম্বুলেন্সের বেড থেকে হসপিটাল বেডে যাচ্ছেন, ভালো মানুষ, এমনি নিজে নিজেই যেতে পারছেন, নিজে নিজেই যাচ্ছেন, তখন মহারাজ বলছেন, এখন শরীর থেকে মনকে আলাদা করতে হবে। আমরা বললাম, কী হলো মহারাজ, কী বললেন? না কিছু না, ঠিক আছে। তো শরীর থেকে মনকে বোধহয় সত্যিই আলাদা করে নেওয়া শুরু হয়ে গিয়েছিল সেই সময় থেকেই। মহারাজ শুয়ে রয়েছেন, আমরা দেখেছি পরবর্তীকালে, বয়সকালে এমনি ভেন খুব ফিবল হয়ে যায়, পাওয়া যায় না, তার উপর আবার মহারাজের আরও বেশি, হ্যাঁ। তো ভেনগুলো খুব প্রমিনেন্ট না থাকায় ডাক্তারকে অনেকবার চেষ্টা করতে হতো ওই লাইন করার জন্য, চ্যানেল করার জন্য।
তাই দেখা যাচ্ছে যে মহারাজ এরকম হাত বাড়িয়ে দিয়েছেন, আর ওরা চেষ্টা করে যাচ্ছে, করতে করতে পারছে না। একবার এ হাতে হলো না, এ হাতে হয়তো হাতের এখানে হলো না, তো বাহুতে, বাহুতে হলো না, তো এখানে এরকমভাবে বিভিন্ন জায়গায় প্রায় 5 বার এমন চেষ্টা হয়ে গেছে। আর সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এত কষ্ট লাগতো আমাদের, আমরাও ডাক্তারকে বকে দিতাম, কি করছেন, এত লাগছে না, আমার কষ্ট হচ্ছে না, আর করতে হবে না আপনাদের, কোনো স্পেশালিস্টকে ডাকুন, এরকম বলে আমরা থাকতে না পেরে বলে ফেলতাম। মহারাজ কিন্তু দেখছেন চুপচাপ, উহ আহ নেই, হাত সরিয়ে নেওয়া নেই, কোনো রকম কিছু নাই। তারপরে তারাও বুঝতে পারছে, তারাও তো চায় না কাউকে কষ্ট দিতে। তো ডাক্তার বলে, মহারাজ আর একবার একটু দেখি, চেষ্টা করি। তো করে সেবারেতে ঠিক হয়ে গেল চ্যানেল। তো মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন, কি সাকসেসফুল? অর্থাৎ তিনি সম্পূর্ণ সচেতন, তিনি সব দেখছেন, কিন্তু কোনো বিকার নাই, চুপচাপ দেখছেন। তারপরে বলে ফেলতাম, মহারাজ কিন্তু দেখছেন চুপচাপ, উহ আহ নেই, হাত সরিয়ে নেওয়া নেই, কোনো রকম কিছু নাই। আমাদের যেন মনে হলো সত্যিই বোধহয় শরীর থেকে মনকে তিনি আলাদা করে নিচ্ছেন, বা কিছুটা হলেও নিয়েছেন। এইভাবে চলল। জ্বর কমে যায়, আবার একটু আসে, কখনো মনে হয় যেন এবার ছেড়ে দেবেন। ডাক্তার বলেও দিলেন যে আমরা যদি সব ঠিক থাকে তো এই সপ্তাহের মধ্যেই আমরা ছেড়ে দেব। ইতিমধ্যে আমরা মাঝখানে হাঁটাচ্ছি, গল্প করছি, সব ভালোই। আবার নতুন করে জ্বর এলো। তারপর জ্বরের পর লাঞ্চ স্ক্যান ট্যান হলো, এক্সরে হলো, দেখা যাচ্ছে যে ভিতরে আবার প্রচুর জমে গেছে শ্লেষ্মা। তো এইভাবে আপ ডাউন করার পর একটা সময়ে ডাক্তার ঠিক করলেন যে মহারাজ, এটা এখন যা পরিস্থিতি, যে কোনো সময়তেই খুব গণ্ডগোল অবস্থা হতে পারে। অবশেষে মহারাজকে, আর এদিকে ডাক্তারদের নিয়ে মাঝে মাঝেই বোর্ড বসতো। অনেক ডাক্তাররা ছিলেন সেখানেতে, পালমোলজিস্ট ছিলেন, শুধু সেবা প্রতিষ্ঠানের নয়, অন্যান্য জায়গারও নিয়ে আসা হয়েছিল। পেয়ারলেসের ছিলেন একজন, আবার ফর্টিসের একজন, তারপর অন্যান্য সব স্পেশালিস্ট ডক্টরসরা ছিলেন বোর্ডে। তাই এইভাবে বেশ বোর্ড মিটিং টিটিং করে তারা ঠিক করলো যে মহারাজকে ভেন্টিলেটর দিতে হবে। তো ভেন্টিলেটর দেওয়া হলো। ভেন্টিলেটরে যখন দেওয়ার আগে পর্যন্ত, তখন লাস্ট কথা বলছেন, কি হলো? আর তখন পাশে যে ছিল সেবক বলল, মহারাজ কিছু বলছেন? বলছে, না, জয় মা, জয় মা, এই লাস্ট কথা। তারপরে যখন ওরা ভেন্টিলেটরে দিল, তখন তারপর থেকে তো আর কথা বলার উপায় ঠিক ছিল না। এরপর আমরা দেখেছি একটার পর একটা, একটা ভালো হয় তো আর একটা শুরু হয়। এইভাবেই শেষ পর্যন্ত 1 এপ্রিল সকলকে এপ্রিল ফুল করে দিয়ে মহারাজ চলে গেলেন। প্রত্যেক দিন বিকেলবেলা প্রণাম হতো, সেদিনও প্রণাম চলছে। সবাই প্রণাম করে, সেদিকে অনেক বেশি লোক হয়েছিল। তার আগে অনেকবার রটে গিয়েছিল খারাপ খবর, যেরকম বা মহারাজ নেই ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে মহারাজ ঠিকই ছিলেন। সেই দিনকে বহু লোক প্রণাম করে যাওয়ার পরেই কেউ কেউ খবর পেল যে মহারাজ শরীর ছেড়ে দিয়েছেন। তখন তারা বলল, না, এটা মনে হয় আগের মতনই কোনো একটা মিথ্যে রটনা। তো যখন জানলো তখন বুঝলো যে না, এটা মিথ্যে নয়, এটাই সত্য। সকলকে এপ্রিল ফুল করে দিয়ে, একাদশী তিথি ছিল সেদিন, করে তিনি এই স্থূল দেহ ত্যাগ করে রামকৃষ্ণ লোকে চলে গেলেন, ভক্তের হৃদয়ে রয়ে গেলেন। আর তার সারা জীবনের এই বিভিন্ন গবেষণা
জীবনটা একটি গবেষণার বস্তু করে রেখে গেলেন। এখন তার জীবনকে নিয়েই গবেষণা করা যায়, এমন ট্যালেন্টেড। আমাকে একজন সাধু বলছেন ফোন করে, ভাই প্রভানন্দজিকে তাড়াতাড়ি ভালো করে ফিরিয়ে নিয়ে এসো, তার মতন ব্রেন ভগবান সবাইকে দেন না, তার মতন এই ধরনের মানুষ খুব কম হয়, তার যেন সারা শরীরটাই ব্রেন। কিন্তু এ তো আমাদের কারোরই হাতে নেই। এই সব বন্ধন ছিন্ন করে তিনি তার ভক্তদের ধ্যানের মধ্যেই রয়ে গেলেন। তো তার জীবনে পর্যালোচনা করলে আমরা কয়েকটি জিনিস দেখি, যে এই ডিসিপ্লিন লাইফ, তারপর মানিকে মান দেওয়া, সমবুদ্ধি, যারা নিজ তথাকথিত যারা নিজ সম্প্রদায়, তাদের প্রতি কী রকম ভাব, তাদের প্রতি কী ভালোবাসা, যে জিনিসকে ধরা সেই জিনিসকে একেবারে যতক্ষণ না শেষ হচ্ছে সেটিকে আঁকড়ে ধরে থাকা, তার মতন ধৈর্য, অসম্ভব ধৈর্য, অসম্ভব সহ্য ক্ষমতা, আর কথাবার্তার বাঁধন। ভীষণ বুদ্ধিমান ছিলেন তো, একদম কথাবার্তা যা বলতেন টু দ্য পয়েন্ট। আর সংঘ জীবন, তার জীবনে সংঘ ছাড়া আর কিছু নাই। ঠাকুর, মা, স্বামীজি এবং সংঘ তিনটে মিলে যেন একটা হয়ে গিয়েছিল। তাদের মধ্যে, তাদের কথাবার্তা ব্যবহারের মধ্যে এইগুলি ছাড়া যেন আর কিচ্ছু নেই। ঠাকুর এক জায়গায় বলেছেন যে সাধু চিনবে কি করে, যাকে দেখলে হয় ঈশ্বরের উদ্দীপন, যিনি ঈশ্বর বই কিছু জানেন না। আমরা দেখতাম মহারাজদের, তারাই ঠাকুর, মা, স্বামীজি এবং সংঘ, এই ছাড়া আর কিচ্ছু যেন জানতেন না। সংঘ ছাড়া আর কিচ্ছু না, আর অন্য কিচ্ছু জানতেন না। তো এইভাবে তাদের এই জীবন, শ্রী শ্রী ঠাকুরের কৃপায় এই রকম জীবনকে খুব কাছ থেকে দেখার এই সৌভাগ্য তিনি করে দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা ধন্য হয়েছি। অনেক সাধুই আছেন যারা তার এই ভালোবাসার, তার এই দেখতে পেয়েছেন এবং তার ভালোবাসা পেয়েছেন। তারা এখনো পর্যন্ত দেখা হলেই মহারাজের কথাই বলেন। তিনি এখনও রয়েছেন। যে সমস্ত দীক্ষার্থীদের তিনি দীক্ষা প্রদান করেছেন, শ্রী শ্রী ঠাকুরের কৃপা তার মধ্যে দিয়ে বর্ষিত হয়েছে, তাদের সঙ্গে, তাদের মধ্যে দিয়ে তিনি রয়েছেন। তারা চোখ বুজলে তাকে দেখেন, আমরা চিন্তা করলে তাকে পাই, তাকে দেখি। সুতরাং তিনি সেই অমর হয়েই রয়েছেন। যদিও স্থূল শরীরটা নাই, কিন্তু স্থূল শরীরটি না থাকলেও তিনি চিন্তার মধ্যে সেই অমর হয়ে রয়েছেন। আজকে এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।